একটা জিনিস দেখে খুব অবাক হইতেছি। সেটা হইতেছে যে কিছু মানুষ মনে হচ্ছে যেন তারা বাংলাদেশ রাষ্ট্রে বসবাস করে না, তারা বাংলাদেশের বিরুদ্ধে যেই রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের কার্যকলাপ আর বাংলাদেশের ভিতরে অবস্থানকারীদের কার্যকলাপের সাথে মিলে যায়, তাদের কথাবার্তা আর তাদের কথাবার্তার সাথে মিলে যায়। তো ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কথা বলা, এটাকে কি দেশপ্রেম বলা হয়? এটাকে কি জাতীয়তাবাদী চেতনা বলা হয়? এটাকে কি মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়? এটাকে কি স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি বলা হয় বা স্বাধীনতার পক্ষের শক্তি বলা হয়? আপনারা ভিন্ন রাষ্ট্রের স্বার্থে একটি রাজনৈতিক দলের পক্ষে কথা বলবেন, আবার এইটার বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, এই ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কথা বলাটাকে যারা প্রতিবাদ করবে, তারা হয়ে যাবে রাজাকার। তাহলে রাজাকাররা কি দেশপ্রেমিক? এটাই কি আপনারা বলতে চাইতেছেন? তো রাজাকার যদি দেশপ্রেমিক হয়, তাহলে এই দেশের প্রতিটি নাগরিক তাহলে রাজাকার হওয়াই উচিত। তো এইগুলি হচ্ছে তর্ক তর্ক আর কি, তর্কের খাতিরে তর্ক। হম আসলে কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রের অধীনে যতগুলি রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতাদর্শ নিয়ে সংগ্রাম করবে, লড়াই করবে, কিন্তু তাকে রাষ্ট্রের স্বার্থে থাকতে হবে, স্বার্থের পক্ষে কথা বলতে হবে, এই রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে, এই রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে হবে। এখন ভিন্ন রাষ্ট্র, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, ভিন্ন রাষ্ট্র মানেই হচ্ছে তারা আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে তাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য তো করবে না। তো তারা যখন আমাদের সাথে সম্পর্ক করবে, এবং আমাদের কি উচিত বা রাজনৈতিক দলগুলির কি উচিত? রাজনৈতিক দলগুলির উচিত হচ্ছে নজর রাখা, এই যে ভিন্ন রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা করতেছে, এই সম্পর্কের মধ্যে রাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা সেদিকে নজর রাখা। এটা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম একটা কাজ, দায়িত্ব। হ্যাঁ, এবং এটা নিয়ে কথা বলাও তার দায়িত্ব। তো এখন যদি ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কোনো রাজনৈতিক দল কাজ করে, হ্যাঁ, তাহলে তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে। বাংলাদেশে তো বাংলাদেশের নাগরিকরা তো যা ইচ্ছা তাই করতে পারবে না। বাংলাদেশের নাগরিকরা যেরকম আইনের দ্বারা আবদ্ধ, রাজনৈতিক দলগুলিও আইনের দ্বারা আবদ্ধ। হ্যাঁ, রাজনৈতিক দলগুলিও চাইলে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে পারবে না, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারবে না। তো এই যে একটা পরিস্থিতি, হ্যাঁ, এই পরিস্থিতিতে আমার আপনাদেরকে আমি আমাদের রাষ্ট্রবিরোধী কিছু আইন, হ্যাঁ, আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো। যেমন আছে আপনার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এটা 1923 সালের অ্যাক্ট। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, বিদেশি শক্তিকে সহায়তা। হ্যাঁ, এইটার শাস্তি হচ্ছে 14 বছর পর্যন্ত কারাদণ্ড। 1923 সালে করা এই অ্যাক্ট এখনো বহাল তবিয়তে আছে। তারপরে আছে আপনার 1860 সালের একটা দণ্ডবিধি, হ্যাঁ, যেটাকে পেনাল কোড বলা হয়। রাষ্ট্রবিরোধী মামলার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই আইনে। এই আইনের ধারা হচ্ছে 124A, রাষ্ট্রদ্রোহ, সেডিশন। হ্যাঁ, ইংরেজি হচ্ছে সেডিশন, SEDITION। তো এই আইনে, এই ধারায় সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ বা অসন্তোষ সৃষ্টি করা যারা করবে তারা হচ্ছে এই ধারায় পড়বে। হ্যাঁ, কি কি আছে আমি আবার পড়তেছি। রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ বা অসন্তোষ সৃষ্টি, এটা শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।
বা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং জরিমানা, মানে প্লাস জরিমানা। আচ্ছা, আরেকটি ধারা আছে আপনার 121 থেকে 123, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ যারা ঘোষণা করবে তাদের সহযোগিতা করা। হ্যাঁ, এই আইনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। তারপরে আরেকটি ধারা আছে আপনার 505, গুজব বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করা। এটা হচ্ছে আপনার 505 ধারায় পড়ে। এছাড়াও আছে আপনার ওই যে আওয়ামী লীগ নিজে করে গেছে, হ্যাঁ, 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন। হ্যাঁ, সন্ত্রাস বিরোধী আইনে আপনার বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, হ্যাঁ, সার্বভৌমত্ব বা জননিরাপত্তা হুমকির মুখে ফেলা, হ্যাঁ, বা যারা ফেলবে, হ্যাঁ, তারা এই আইনের আওতায় আসবে। তারপরে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা, এটা হচ্ছে এই আইনের আওতায় আসবে। আর অর্থায়ন, প্রশিক্ষণ, প্রচারণা, এই সমস্ত নিষিদ্ধ সংগঠনে অর্থায়ন করা, প্রশিক্ষণ দেওয়া, প্রচারণা করা এদের পক্ষে, এটার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড অপরাধের ধরন অনুযায়ী। তারপরে ডিজিটাল নিরাপত্তা আইন তো আপনারা জানেন 2018 সালে করা হয়েছে। আরেকটা 2023 সালে, হ্যাঁ, এটার আংশিক পরিবর্তন হয়, এই ডিজিটাল নিরাপত্তা আইন, এই যে কিছুদিন আগে। হ্যাঁ, এই আইনে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী ধারাগুলো কার্যকর, যেমন গুরুত্বপূর্ণ ধারাসমূহ, এই যে আপনার ডিজিটাল আইনের 2023 সালে যে আংশিক পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ হচ্ছে ধারা 25, গুজব অপপ্রচার, ধারা 26, ব্যক্তিগত তথ্য অপব্যবহার, ধারা 28, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধারা 29, মানহানি, ধারা 31, রাষ্ট্রবিরোধী উস্কানি। তো এইগুলি শাস্তি হচ্ছে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড, কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য। এছাড়া বিশেষ ক্ষমতা আইন আছে আপনার 1974 সালে। বিশেষ ক্ষমতা আইন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো খুব সোচ্চার, বাংলাদেশের এই আইনটা নিয়ে তারা অনেক সমালোচনা করছে, অনেক রাজনৈতিক দলগুলিও এটা প্রতিবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন 1974 এটা বহাল তবিয়তে আছে। হ্যাঁ, কোন সরকারই এটার কোনো পরিবর্তন করে নাই। হ্যাঁ, এই সরকারও এটার পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। তো সেই আইনেও রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে বিনা বিচারে আটক করা যাবে। এবং এই যে বিনা বিচারে আটক, হ্যাঁ, এইটা তো বহাল তবিয়তে আছে। তো এইগুলি সবই রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে করা এই সমস্ত আইন। এখন এবার আমরা একটু বিচার করে দেখি যে এই যে আমরা যারা টকশোতে কথা বলি, বক্তৃতায় বড় বড় গলাবাজি করি, হ্যাঁ, লেখালেখি করি, ফেসবুকে লেখালেখি করি, ইউটিউবে বড় বড় কথা বলি, এইগুলির কতটা আপনার রাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কত এইগুলি কত শতাংশ রাষ্ট্র বিরোধী। এমন দেখা যাচ্ছে যে আমাদের এই যে জুলাই 24-এর পরে যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালায়া ভারতে চলে গেল, ভারতে আশ্রয় নিল, ভারত তাকে আশ্রয় দিল এবং ওখান থেকে ওখানে আশ্রিত থাকা অবস্থায় উনি রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন, উনি বক্তৃতা দিতেছেন। সেই বক্তৃতার মধ্যে ভায়োলেন্সের আছে, কথা আছে, সেই বক্তৃতার মধ্যে আপনার মারামারির কথা আছে, হ্যাঁ, আক্রমণের কথা আছে, হত্যার কথা আছে, হ্যাঁ, আপনার ওই প্রতিশোধমূলক কথা আছে। এইগুলি এই রাজনৈতিক নেত্রী হিসাবে উনি সেটা পারেন না। হ্যাঁ, কারণ রাজনৈতিক নেত্রী যিনি থাকেন উনি জনগণের একটা অংশকে প্রতিনিধিত্ব করেন। উনি জনগণের একটা অংশকে আরেকটা অংশের বিরুদ্ধে উনি প্রতিশোধমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করতে পারেন না। সেটা ওনার ব্যক্তিগত ক্রোধ থাকতে পারে কোনো রাজনৈতিক কার্যকলাপের উপরে, সরকারের উপরে, কোনো ব্যক্তির উপরে ওনার ব্যক্তিগত ক্রোধ থাকতে পারে, সেটা উনি আদালত আইনের মাধ্যমে উনি মীমাংসা করবেন।
কিন্তু রাজনৈতিক মতাদর্শের সাথে ব্যক্তিগত আক্রোশের কোনো সম্পর্ক নাই। ওনার রাজনৈতিক মতাদর্শ যাই হোক, এই মতাদর্শ তো দেশের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে, জনগণের ভালোর স্বার্থে। হ্যাঁ, তবে সেই যে জনগণের স্বার্থের যে রাজনীতি, সেই রাজনীতি জনগণের এক অংশকে আরেক অংশের বিরুদ্ধে লেলায়া দিতে পারে না। সোজা কথায়, যেটা সোজা বাংলায়, হ্যাঁ, লেলায়া দেওয়া, এটা পারে না। এটা একজন রাজনৈতিক নেত্রী বা নেতার জন্য এটা একটা অপরাধ। হ্যাঁ, রাজনৈতিক নেতা নেতা সেটা যত ছোট নেতাই হোক, তিনিও একটা ছোট জনগণের ছোট একটা অংশকে প্রতিনিধিত্ব করে। ধরে নিলাম 1% জনগণ বা 0.5% জনগণ একটা রাজনৈতিক দলের পক্ষে সমর্থন করে, একটা রাজনৈতিক দলকে সমর্থন করে। তিনি তো পারেন না ওনার ওনার কর্মী বাহিনী বা ওনার সাপোর্টার জনগণকে বলতে পারেন না যে তোমরা এই হিংসাত্মক কাজটা করো। হিংসাত্মক কাজ মানে জনগণের একাংশের বিরুদ্ধে আর একাংশকে লেলিয়ে দেওয়া। তো এই যে ওনার অবস্থান, উনি যাই করতেছেন ওখানে ভারতের ছত্রছায়া, তাহলে ওনার কার্যক্রমের সাথে ভারতের আবার স্বার্থের মিল আছে। ভারতের একটা আধিপত্যবাদী আচরণ আছে। ভারতের আধিপত্যবাদের যে আচরণ, হ্যাঁ, এই আচরণটা হচ্ছে রাজনৈতিক। ভারতের এই আধিপত্যবাদী আচরণের সাথে বাংলাদেশের জনগণের বিরোধ আছে। বাংলাদেশের জনগণের বিরোধ আছে বিধায় বাংলাদেশ রাষ্ট্রকে এই আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলা, পদক্ষেপ নেওয়াটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ সরকারের এটা দায়িত্ব, যেহেতু জনগণের স্বার্থ বিঘ্নিত হয় ভারতীয় আধিপত্যবাদের কারণে। ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের বাজার ব্যবস্থা ভারতের দখলে চলে যায়। এই বাজার ব্যবস্থা দখলে চলে গেলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, এই দেশের উৎপাদন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়। এইটা ক্লিয়ারলি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের একটা অংশ এবং জাতীয়তাবাদী চেতনার একটা অংশ। ফলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা এই রাষ্ট্রের রাজনৈতিক দায়িত্ব, এবং এই দেশের জনগণকে উদ্বুদ্ধ করাটাও রাষ্ট্রের একটা দায়িত্ব। যে এই দেশের যে কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন দেশের স্বার্থে রাজনীতি করে, হ্যাঁ, যে কোনো দলই হোক, আমি কারো নাম বলতেছি না এখানে, হ্যাঁ, আজকে আওয়ামী লীগকে মানুষ এই ট্যাগটা দিচ্ছে যে আওয়ামী লীগ ভারতের পক্ষে ও ভারতের স্বার্থে কাজ করে, কিন্তু আমি আওয়ামী লীগকে শুধু বলতেছি না, যে কোনো রাজনৈতিক দল হইতে পারে। ইদানিং অনেক রাজনৈতিক দলের মধ্যেই এই প্রবণতা দেখা যাচ্ছে, ক্ষমতার স্বার্থে, হ্যাঁ, বা ভিন্ন রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে কারণে এই যে কোনো রাজনৈতিক দলের কথাটা উল্লেখ করলাম। হ্যাঁ, তো যারা ভিন্ন রাষ্ট্রের স্বার্থে এই রাজনীতি করবে, তারা এই দেশের জনগণের পক্ষের কোনো শক্তি না। আর এই ভিন্ন রাষ্ট্রের স্বার্থে যে সমস্ত বুদ্ধিজীবীরা কথা বলবে, হ্যাঁ, যে সমস্ত আইনজ্ঞরা, হ্যাঁ, কোর্টে গিয়ে, হ্যাঁ, ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কাজ করা লোকদের পক্ষে ওকালতি করবে, হ্যাঁ, এই ধরনের সমস্ত ব্যক্তি, হ্যাঁ, আপনার রাষ্ট্রবিরোধী তৎপরতার অংশ হওয়ার সুযোগ আছে। আমি যে আইনগুলি পড়লাম, সেই আইনকে যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করি, তাইলে এই প্রত্যেকটা মানুষের এই সুযোগ আছে। ইভেন যারা লেখালেখিও করে ভিন্ন রাষ্ট্রের স্বার্থে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই আপনার এই কথা বলা, এই আইনের আওতায় আসার সুযোগ আছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে লেখালেখির মধ্যে তো ভিন্ন রাষ্ট্রের নাম থাকে না, কথা বলার সময় তো ভিন্ন রাষ্ট্রের নাম থাকে না, কিন্তু একটা রাজনীতি যেটা আইডেন্টিফাইড, যে এই রাজনীতিটা হচ্ছে ভিন্ন রাষ্ট্রের স্বার্থে। কিরকম, ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমাদের দেশে এখন নির্বাচন আসতেছে সামনে, এই নির্বাচনটা হওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই নির্বাচনের বাইরে থাকতেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সঙ্গত কারণেই বাইরে থাকতেছে। হ্যাঁ, তার দীর্ঘ 15 বছরের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের কে আমলে আইনা, হ্যাঁ,
তাকে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে সরকার। তো এখন আমি চাই বা না চাই আমার তো কিছু আসা যায় না, সরকার নিষিদ্ধ করছে আমি কি করব? হুম এটা সরকার যেটা নিষিদ্ধ করবে সেটা তো আমাকে মেনে চলতে হবে, শুধু আমাকেই না, রাষ্ট্রের সকল অর্গানগুলোকে সেটা মেনে চলতে হবে। হ্যাঁ, তো ফলে আওয়ামী লীগের কার্যকলাপ যেহেতু নিষিদ্ধ, সেহেতু নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকতেছে আওয়ামী লীগ। তো এরকম একটা রাজনৈতিক দল যখন নিষিদ্ধ থাকে, তখন এটাকে নির্বাচন কমিশন কিভাবে হ্যান্ডেলিং করে ইতিপূর্বে আমরা দেখি নাই, আমরা এইবার দেখলে আমরা এটা বুঝতে পারবো যে এটা কিভাবে হ্যান্ডেলিং করে। তো যাই হোক, তো তারা তো নির্বাচন প্রক্রিয়া থাকতেছে না। তো এখন ভারত বলতেছে ইনক্লুসিভ নির্বাচন। তো ইনক্লুসিভ নির্বাচন ভারত বলতেছে কার জন্য? আওয়ামী লীগের জন্য। কেন এখন ভারত যে এটা আওয়ামী লীগের জন্যই বলতেছে, এটা তর্ক করতে পারেন যে এটা আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি এই কারণে যে ওই দলের নেতারা ভারতের ভিতরে অবস্থান করতেছে এবং ভারত তাদেরকে শেল্টার দিতেছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে। এই জন্য তাদের স্বার্থে তারা কথা বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা লজিক। হ্যাঁ, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই, কিন্তু একটা লজিক। তো এখন ভারতও চায় না নির্বাচন হোক, আওয়ামী লীগও চায় না নির্বাচন হোক। তো তাইলে এই দুইজনের স্বার্থ এক। এখন বাংলাদেশের ভিতর থেকে যারা চায় না যে নির্বাচন হোক, তাইলে ওই ভারত, আওয়ামী লীগ এবং যারা বাংলাদেশের ভিতরে চায় না, এরা তিনটা শক্তি এখানে এক। এই তিনটা শক্তিকে এক করলে দাঁড়ায় এটা হচ্ছে ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কথা বলা। এই বিষয়টাই বলতে চাচ্ছি যে ভিন্ন রাষ্ট্রের স্বার্থে কথা বললে দেশের স্বার্থ বিঘ্নিত হয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয় এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী আইনে আনার অনেক সুযোগ রয়ে গেছে। রাষ্ট্রবিরোধী যতগুলো আইনের ধারা বাংলাদেশে আছে, হ্যাঁ, এর অনেক সুযোগ রয়ে গেছে।